আজকে আমরা বেগুন চাষের নানান দিক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ঠিক। আমাদের কাছে বেগুন চাষ নিয়ে লেখা একটা গাইডলাইনের মতো আছে। হুম। তো আমরা চেষ্টা করব এর থেকে জরুরি বিষয়গুলো, যেমন ধরুন তাপমাত্রা কেমন লাগে, মাটি তৈরি, চারা রোপণ, সার, সেচ, রোগবালাই, এইসব আর কি। হ্যাঁ, এই সব খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে বলার। আচ্ছা, তো এই গাইডলাইন বলছে বেগুনের জন্য ভালো তাপমাত্রা হলো 15 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। ও, বেশ ঠান্ডা আবহাওয়া তাহলে। হ্যাঁ, শীতকালেই ফলনটা সবচেয়ে ভালো হয়। তবে মজার ব্যাপার হলো কিছু জাত আছে যেগুলো কিন্তু বেশ গরম সইতে পারে। তাই নাকি? মানে গ্রীষ্মেও চাষ করা যায়? হ্যাঁ, গ্রীষ্মেও করা যায়। এটা কিন্তু চাষিদের জন্য খুব ভালো খবর, তাই না? তা তো বটেই। আর মাটি? মাটির ব্যাপারে কি বলছে? মাটি হতে হবে বেলে দোআঁশ বা দোআঁশ। হুম। আর খুব জরুরি হলো পানি যেন জমে না থাকে। আচ্ছা, মানে পানি নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে। একদম ঠিক। পানি নিষ্কাশনটা খুব ইম্পর্টেন্ট। বেশ, তাহলে চারা তৈরির কথায় আসি। সাধারণ বীজতলা তো বুঝলাম, কিন্তু ওই যে দ্বিতীয় বীজতলার ব্যাপারটা, ওটা একটু অন্যরকম লাগলো। হ্যাঁ, ওটা একটা বেশ কাজের টেকনিক, বুঝলেন? মানে চারা যখন ১০-১২ দিনের হয়, হুম। তখন তুলে নিয়ে আর একটা বীজতলায় আবার একটু ফাঁকা ফাঁকা করে লাগানো হয়। এতে লাভটা কি? লাভ হলো প্রত্যেকটা চারা ঠিকমতো জায়গা পায়, শিকড়গুলো অনেক ছড়ানোর সুযোগ পায়, মানে শক্তিশালী হয়। ও আচ্ছা, শিকড় ভালো হওয়ার জন্য। হ্যাঁ, আর ভালো মানের বীজও কম লাগে, মানে অপচয় হয় না। তার আগে অবশ্য প্রথম বীজতলার মাটিটা তৈরি করে নিতে হয়। সেটা কিভাবে? ওই যে সাধারণ মাটি, একটু বালি আর পচা গোবর বা কম্পোস্ট, এগুলো মিশিয়ে, দরকার পড়লে অল্প টিএসপি সারও দেওয়া যেতে পারে, শিকড় বাড়াতে সাহায্য করে। বুঝলাম। তাহলে শক্তপোক্ত চারা পাওয়ার এটা একটা ভালো পথ। তারপর মূল জমিতে কখন লাগানো হবে? যখন চারার বয়স ধরুন ২৫-৩০ দিন হয় বা ৪ থেকে ৬টা পাতা আসে, আচ্ছা, তখন মূল জমিতে লাগানোর জন্য তৈরি। আর লাগাতে হয় বিকেলে, বিকেলে কেন? যাতে চারাটা গরমে বা রোদের তাপে মানে নেতিয়ে না পড়ে। লাগানোর পর একটু হালকা সেচও দিতে হয় গোড়ায়। আর জমিতে দূরত্ব, গাছ থেকে গাছের দূরত্ব কেমন হবে? ঠিক, দূরত্বটা জরুরি। এই গাইডলাইন অনুযায়ী ধরুন ৭০ সেমি চওড়া বেড আর ৩০ সেমি নালা। হুম। এরকম সিস্টেমে যদি এক সারিতে গাছ লাগানো হয়, তাহলে গাছ থেকে গাছের দূরত্ব হবে ৭৫ সেমি। এতে আলো বাতাস চলাচল ভালো হবে নিশ্চয়। অবশ্যই, পরিচর্যা করতেও সুবিধা। আচ্ছা, এরপর আসি জমি তৈরি আর সারের বিষয়ে। এটাও তো খুব জরুরি। খুবই জরুরি। ওই যে বেড আর নালার মাপ তো বললাম, সাথে সারের হিসাবটাও ঠিক রাখতে হবে। কি কি সার লাগে সাধারণত? গোবর বা কম্পোস্ট তো লাগবেই, সেটা জমি তৈরির সময়ই মিশিয়ে দিতে হয়। আর রাসায়নিক সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এগুলো তো প্রধান সার। হ্যাঁ, সাথে জিপসাম, বোরন, এগুলোও লাগে পরিমাণ মতো। ফসফরাস বা টিএসপি সারের বেশিরভাগটাই জমি তৈরির শেষ দিকে দিতে হয়। আর ইউরিয়া, পটাশ? ইউরিয়া আর পটাশ সারের পুরোটা একবারে না দিয়ে কয়েকটা কিস্তিতে ভাগ করে দিতে হয়। কিস্তিতে? মানে কখন কখন? যেমন চারা লাগানোর কিছুদিন পর একবার, তারপর ধরুন ফুল আসার সময়, আবার ফল ধরার সময়, এভাবে। এতে গাছ ঠিকমতো পুষ্টি পায়, তাই তো? একদম, গাছ তার প্রয়োজন অনুযায়ী পুষ্টিটা নিতে পারে। অন্যান্য পরিচর্যার মধ্যে তো আগাছা দমন আছে, সেচ আছে। হ্যাঁ, আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, আর সেচটা খুব বুঝে শুনে দিতে হবে। মানে মানে শুকনো মৌসুমে বা সার দেওয়ার পর তো সেচ লাগবেই, কিন্তু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না যায়। বেগুন গাছ কিন্তু জলবদ্ধতা একদম সইতে পারে না। ও আচ্ছা, তাহলে ওই নালাগুলোর কাজ কি? শুধু পানি নিষ্কাশন? হ্যাঁ, মূলত তাই। সেচের পানিও নালার মাধ্যমে দেওয়া যেতে পারে, অতিরিক্ত পানি সহজেই বেরিয়ে যাবে। এই ছোট ছোট যত্নগুলোই কিন্তু ফলন বাড়িয়ে দেয়। এবার আসি সবচেয়ে ভয়ের জায়গায়, রোগ আর পোকা। এটা তো বেগুন চাষের একটা বিরাট সমস্যা। ঠিক বলেছেন, প্রায়ই ফলন নষ্ট হয় এদের জন্য। এই গাইডলাইনে কি সমাধান বলছে? নিশ্চয়ই অনেক কীটনাশকের কথা আছে। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গাইডলাইন কিন্তু জোর দিচ্ছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম এর ওপর। আইপিএম? সেটা কি? মানে হলো প্রথমেই রাসায়নিক কীটনাশক ব্যবহার না করা, আগে অন্য পদ্ধতি চেষ্টা করা। যেমন? যেমন ধরুন রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা। বাড়ি বেগুন ৬, ৭, ৮ এগুলো ঢলে পড়া রোগ অনেকটাই প্রতিরোধ করে। ইন্টারেস্টিং।
আর আবার বুনো বেগুনের সাথে ভালো জাতের বেগুনের জোড় কলম করা যায়। এতেও গাছ রোগ প্রতিরোধী হয়। কাণ্ড বা ফল পচা রোগ ঠেকাতে বীজ শোধন করা। আচ্ছা, মানে শুরুতেই প্রতিরোধক ব্যবস্থা নেয়া। ঠিক, আক্রান্ত গাছের অংশ বা ফল তুলে নষ্ট করে ফেলা। একই জমিতে পরপর বেগুন চাষ না করা, এগুলোও খুব জরুরি। আর পোকার ক্ষেত্রে ওই যে ডগা আর ফল ছিদ্রকারী পোকা, ওটা তো খুব জ্বালায়। হ্যাঁ, ওটাই সবচেয়ে বড় শত্রু। এর জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করার কথা বলা আছে। ফেরোমন ফাঁদ? হ্যাঁ, এটা পুরুষ পোকাদের আকর্ষণ করে ধরে ফেলে, ফলে বংশবৃদ্ধি কমে। এছাড়া আক্রান্ত ডগা বা ফল সাথে সাথে কেটে নষ্ট করে ফেলতে হবে। বাহ, রাসায়নিক ছাড়াই তো অনেক উপায় দেখা যাচ্ছে। আরও আছে, যেমন বন্ধু পোকা, যারা ক্ষতিকর পোকাদের খায়, তাদের বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু যদি আক্রমণ খুব বেশি হয়ে যায় তখন? তখন একেবারে শেষ উপায় হিসেবে কিছু নির্দিষ্ট কীটনাশক খুব মেপে নিয়ম মেনে ব্যবহার করার কথা বলা হয়েছে, যেমন ম্যালাথিয়ন বা অ্যাডমায়ার, কিন্তু সেটাও খুব সীমিত। তার মানে মূল ফোকাসটা জৈব বা যান্ত্রিক পদ্ধতির উপর। একদম, যেমন পাতার হপর বা সাদা মাছের জন্য নিম তেল বা সাবান পানি স্প্রে করা, মাকড়ের জন্য তাই। হলুদ আঠালো ফাঁদও ব্যবহার করা যায়। রাসায়নিকের উপর নির্ভরতা কমানোটাই হলো আসল লক্ষ্য। দারুণ একটা পদ্ধতি তো, পরিবেশের জন্যও ভালো। অবশ্যই। আচ্ছা, সবশেষে আসি ফলনের কথায়। এত সব যত্ন আত্তি করলে ফলন কেমন আশা করা যায়? চারা লাগানোর মোটামুটি ২-৩ মাস পর থেকেই বেগুন তোলা শুরু করা যায়। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আর ৫-৭ দিন পর পর ফল সংগ্রহ করতে হয়। আর ফলনের কথা বললে, উন্নত পদ্ধতিতে চাষ করলে জাত অনুযায়ী হেক্টর প্রতি ৩০ থেকে ৪০ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ৩০-৪০ টন, এটা তো বেশ ভালো ফলন। হ্যাঁ, বেশ ভালো। সব মিলিয়ে দেখলে এই গাইডলাইনটা বেগুন চাষের একটা বেশ সম্পূর্ণ চিত্র তুলে ধরেছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওই সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপর জোর দেওয়াটা। একদম ঠিক। রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব আর যান্ত্রিক পদ্ধতির উপর এই যে গুরুত্ব দেওয়া, এটা বেগুন চাষকে আরও টেকসই করার পথে একটা খুব ভালো দিক। এখানেই আমাদের আলোচনা শেষ করি। তবে একটা প্রশ্ন মনে আসছে। এই যে সমন্বিত বালাই ব্যবস্থাপনার কথা আমরা শুনলাম, এটা বাস্তবে বেগুন চাষকে কতটা পরিবেশবান্ধব আর লাভজনক করতে পারবে? আর সাধারণ কৃষকদের মধ্যে এর ব্যবহার আরও বাড়ানোর জন্য কি করা যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল।